নিজ দেশ মিয়ানমারে নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে প্রাণ রক্ষায় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে রোহিঙ্গাদের প্রবেশের ৯ বছর আজ। দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছে কক্সবাজারে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা। মঙ্গলবার সকাল থেকে কুতুপালংয়ের প্রতিটি ক্যাম্প থেকে রোহিঙ্গারা জমায়েত হতে থাকে ৪ নম্বর ক্যাম্পের মাঠে। নানা দাবি ও ব্যানার ফেস্টুন দিয়ে স্লোগান দেয় তারা। আয়োজিত অনুষ্ঠানে রোহিঙ্গা নেতারা বলেন, রোহিঙ্গারা বাংলাদেশে নয়, নিজের দেশ নাগরিক অধিকার এবং নিরাপত্তা নিয়ে ফিরতে চায়। পুরো বিশ্ব তাদের ইচ্ছার সাথে থাকবে বলে আশা করছেন রোহিঙ্গারা। এদিকে নাগরিকত্ব নিয়ে আরাকানে ফিরতে না পারলেও রোহিঙ্গাদের কারণে ক্যাম্পে বাড়ছে নানা অপরাধ। এতে হুমকিতে পড়ছেন স্থানীয়রাও। দিনটি উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় কুতুপালং ৪ নম্বর ক্যাম্পের মাঠে দলে দলে যোগ দিচ্ছেন রোহিঙ্গারা। তবে এই বিশেষ প্রার্থনা অনুষ্ঠান, সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। 25 আগস্ট আজকের এই দিনে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে এসেছিল। হাজার হাজার রোহিঙ্গা যুবক যুবতী, নারী, পুরুষ, সবাই, সকল মানুষ নাগরিক, মিয়ানমারের নাগরিক রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল নির্যাতনের ভয়ে। এবং আজকের এই দিনটাকে স্মরণ করবার জন্য উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে এবং এই প্রার্থনা অংশগ্রহণ করার জন্য রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন জায়গা থেকে রোহিঙ্গারা মিছিলে স্লোগানে নিজে নানা ধরনের দাবি নিয়ে তারা সমাবেশস্থলে যাচ্ছে। অর্থাৎ যেখানে আজকে রোহিঙ্গা ক্যাম্পের যে এক্সটেনশন 4 আছে কুতুপালং ক্যাম্পের, সেখানে তারা জড়ো হবে। অর্থাৎ সকাল 8:30 থেকে এই জনসমাবেশ অংশগ্রহণ করবার জন্য রোহিঙ্গারা আসছে বিভিন্ন ক্যাম্প থেকে। অর্থাৎ কক্সবাজারের যে 32টি বা 31টি ক্যাম্প আছে, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পে কুতুপালং যে ক্যাম্প আছে, সে ক্যাম্প থেকে লোকজন গিয়ে জড়ো হচ্ছে। অর্থাৎ তারা যেটা বলছে হচ্ছে তাদের যে ভাষা, তাদের যে বক্তব্য, সেটা হচ্ছে তারা দেশে ফিরে যেতে চায়। তারা আর বেশি দিন রোহিঙ্গা হয়ে, অর্থাৎ তারা বেশি দিন শরণার্থী হয়ে বাংলাদেশে থাকতে চান না। তারা প্রায় 9 বছর হয়ে গেল, কিন্তু তাদের এখনো একটা মানুষকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। তারা চাচ্ছে একটা নিরাপদ প্রত্যাবাসন, তারা চায় তাদের নাগরিক অধিকার, তারা চায় নাগরিক বাসস্থান। অর্থাৎ যে মাটি তারা ফেলে এসছেন, যে ঘর, যে ভিটা তারা ফেলে এসছেন, যে পরিবারকে তারা ফেলে এসছেন, যে আত্মীয়স্বজনকে তারা ফেলে এসছেন, সেই জায়গায় তারা চলে যেতে চাবার। এবং সেটা দাবি করবার জন্যই মূলত আজকের এই জেনোসাইড ডে, তারা আজকের নামটা দিচ্ছে, অনুষ্ঠানের নামটা দিচ্ছে জেনোসাইড ডে। এবং এখান থেকে তারা নানা ধরনের দাবি জানাতে পারে, যে কথাগুলো আমি আগেই বলছিলাম। এখন স্যার আর দেশের মধ্যে আর যাইব গিলা আর জিন্নি কি হক আর তো হারিলা ফলে আর জুলুম গজে আর দেশের সিটিজেনশিপ ফলে ইন বেকিন লয়রে আর দেশের মধ্যে আর যেত সর চাই এত আর দেশের মধ্যে আর ওয়াফিজ যাবল্লা চাই। নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরানোর আহ্বান জানিয়েছেন ঢাকা নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় রাষ্ট্রদূত মিলার আরও বলেন, বাংলাদেশের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক রাখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। Still on the issue of the Rohingya crisis, what we support is a voluntary, safe, dignified and sustainable return of the refugees to Myanmar. But we recognise the burden that Bangladesh bears, and we recognise the need for sustained international attention and responsibility sharing. This too, for me, is what responsible partnership means. It means standing with one another in the face of shared or disproportionate burdens. মাগুরা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স এবং আপিলের রায় পিছিয়ে 31 অগস্ট ঠিক করেছে হাইকোর্ট। বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তী এবং কে এম রাশিদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এই রায়ের নতুন দিন ঠিক করেন। এর আগে গত 11 অগস্ট আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানি শুরু হয়। 2025 সালের 17 মে হিটু শেখকে মৃত্যুদণ্ড দেয় মাগুরার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সে রায়ে এই মামলার বাকি 3 আসামি সজীব শেখ, রাউতুল শেখ এবং তাদের মা জাহেদা বেগমকে খালাস দেওয়া হয়। মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে পরবর্তীতে এই মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। গত বছরের 5 মার্চ রাতে মাগুরা নিজ নান্দুয়ালি এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছর বয়সী শিশুটি। তার বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর হত্যারও চেষ্টা করেন বলে মাগুরায় মামলায় অভিযোগ করা হয়েছে।
শিশু আসিয়া হত্যা ও ধর্ষণ মামলার রায় হচ্ছে না আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ তেহরান টুটুল। টুটুল, এর আগে যখন আপনি যুক্ত ছিলেন আপনার মাধ্যমে আমরা আসিয়ার মার প্রতিক্রিয়া জানছিলাম। এলাকাবাসীও এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিয়েছে কিনা যে রায়ের দিনটি পেছানো হয়েছে? তানিয়া, আপনাকে ধন্যবাদ। এই রায়ের যে দিন পেছানো হয়েছে এই নিয়ে কিন্তু এলাকা যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছে এলাকার সবাই, এবং তাদের কথা হলো যে যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে এবং প্রায় 1.5 বছর হয়ে গেল ডেথ রেফারেন্স হাইকোর্টে গেছে, তাহলে এতদিন কেন লাগবে। এবং আমরা কিন্তু এরই মধ্যে কিন্তু আসিয়ার মায়ের সঙ্গে একবার কথা বলেছি, আমরা আবারও একটু কথা বলতে চাই। এই যে ঘটনা, এই যে রায়টা পেছলো আজকে, এই পেছনের ঘটনা নিয়ে কি আপনি আসলে সন্তোষ প্রকাশ করছেন কিনা এবং আপনার কোনো সংখ্যা আছে কিনা একটু যদি বলেন আমাদেরকে। আমার তো সংখ্যা আছে, যেমন এরকম করতে করতে আজকে 1.5 বছর হয়ে গেছে। হিসাবে তো আসিয়ার মৃত্যুর সাথে ওরও মৃত্যু হওয়া উচিত ছিল, তা তো এলো না। আবার আজকে দিন দেয়, কালকে দিন দেয়। আজকে যে রায় ঘোষণা ছিল আমি তো জানতাম না, আপনাদের ভিতর থেকেই তো জানলাম। তারপরেও আবার দিন পেছে গেছে। তা আমি আইনজীবী এবং সরকারের কাছে বলতেছি যে এরপরে যদি আর দিন পাইছে না, যে সে যদি এই আমার এই রায় কার্যকর করতে পারে, ফাঁসির কি করতে পারে, তাহলে করুক, না হলে আর আমার কিছু করার নেই। শুনছিলেন তানিয়া যে এই যে রায়ের দিনটা যে সে দিনটা যে পেছালো সেজন্য সে অসন্তোষ প্রকাশ করেছে, এবং তিনি বলছেন যে পরবর্তী যে দিনটা দেওয়া হয়েছে সেই দিনটা যেন আর কোনোভাবেই যেন না পেছায়। এবং আপনি যে কথা বলছিলেন যে গ্রাম এলাকার লোকজনের সাথে কথা বলা, এলাকার লোকও কিন্তু বলেছে যে যেহেতু আইনগত বিষয় যেহেতু পিছিয়েছে দিনটা, অতএব পরবর্তী যে দিনটা 31শে আগস্ট এই দিনে যেন কোনোভাবেই যেন এই মামলার রায় যেন না পেছায়, এবং তারা বলছে যে আদালত যেন নিম্ন আদালতের যে রায় সে রায়টা যেন বহাল রাখে, এবং তারা এই রায়টা যদি বহাল থাকে এবং দ্রুত যদি কার্যকর হয় তাহলে তারা সন্তোষ প্রকাশ করবে। তবে আমি সকালে আসিয়ার মার সাথে কথা বলছিলাম, তিনি কিছুটা অসন্তোষ প্রকাশ করছিলেন। তিনি বলছিলেন যে বাকি 3 আসামিরও আসলে এই মামলায় ফাঁসি হওয়া উচিত। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ। শরীফ তেহরান টুটুল, আমরা ফিরবো পরবর্তীতে আবার আপনার কাছে। দর্শক, মাগুরা থেকে শরীফ তেহরান টুটুল আমাদের সহকর্মী যুক্ত ছিলেন। এই মুহূর্তে দর্শক আমরা সচিবালয়ে যেতে চাই। তথ্যমন্ত্রী আন্দারি পার্থ কথা বলছেন, যুক্ত হচ্ছে আমরা সেখানে। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা এবং আমি বিশ্বাস করি আপনারা গণতন্ত্রের আরেকটা স্তম্ভ, আপনারা আছেন তাই আমরা এখানে আছি, আমরা আছি তাই আপনারা আছেন। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। এবং আমাদের ওই কোনো মানসিকতা নেই কাউকে বন্ধ করার, কাউকে থামিয়ে রাখার বা এটা। এবং আমাদের সরকারের মানে উপর পর্যায় থেকে এই ধরনের কোনো মানসিকতা আপনারা এই 6 মাসে দেখতে পান নাই। বাট আমরা আপনাদেরকে এইটুকু অনুরোধ করবো যে দেখুন, আপনারা যখনই নিউজ করবেন, অফকোর্স আপনাদের নিউজ তো আপনারা করবেন, উই আর নট ইন আ পজিশন টু ডিক্টেট অর কমেন্ট অন দ্যাট। আর আমরা বলবো যে আমরা 17 বছর পর যেই দায়িত্বটা পেয়েছি, এটা বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় আমরা পার করছি। ইভেন কি একটা দেশ যদি মানে প্রথম থেকেও আরম্ভ করা হয় সেটা একটা ব্যাপার, কিন্তু এটা একটা ভঙ্গুর না। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড, এটা আরো কঠিন ব্যাপার। দ্য সিস্টেম হ্যাজ বিন করাপ্টেড কমপ্লিটলি গত 17 বছরে। সো আপনাদেরও আমাদেরকে সহযোগিতা করতে হবে যাতে করে আমরা ভালো করে করি। আপনি তো নিউজ করতেই পারেন। আজকে বাংলাদেশে 4,500 ইউনিয়ন আছে, 4,500 ইউনিয়নে 9টা করে ওয়ার্ড হলে 34,000 ওয়ার্ড আছে। 34,000 ওয়ার্ডেই কোথাও না কোথাও কোনো না কোনো পেটি ক্রাইম হচ্ছে। আপনি যদি সবটাই পত্রিকার পাতায় নিয়ে আসেন তাহলে তো মানুষ মনে করবে এই দেশে কোনো মানুষ বাস করতে পারছে না। তো আমাদেরও যেমন দায়িত্ব, অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন বস্তুনিষ্ঠ, সেটা কোনো কিছু না। বাট এটা মাথায় রাখবেন যে এটা কোনো স্বাভাবিক সময় আমরা সরকারের দায়িত্ব আসিনি। আমরা গ্লোবালিও যদি আপনি মনে করেন বা এমনিও বাংলাদেশে যে 17 বছর যে সিস্টেম ছিল, সবকিছু মিলিয়ে আমরা প্রচন্ড একটা সেন্সিটিভ টাইম পার করছি। এবং উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড উই হ্যাভ দ্য সেম ব্যুরোক্রেসি, সেটাও মাথায় রাখতে হবে। আমরা সেম ব্যুরোক্রেসি আমাদেরকে সাপোর্ট করছে না এইটা না, বাট মাথায় রাখতে হবে যে ওইভাবেও কিন্তু একটা ধারা হয়ে আসছে। যে আমরা নিজেরা আজকে বসে বিটিভির সাথে কথা বলছিলাম যে আমাদের প্রথম রিকোয়েস্টই ছিল আমার আর মাননীয় প্রতিমন্ত্রী যে আমাদের ছবি কিভাবে কম দেখানো যায়। আমরা 2 দিন ধরে চেষ্টা করেও এটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে যে কোনোভাবে আমাদেরকে জানি না দেখানো যায়, কারণ এই জিনিসটা রীতিটাই এমনভাবে হয়ে আসছে। তো আমার মনে হয় ইনশাল্লাহ উই আর ইন আ প্রসেস। তো আমার বিশ্বাস আপনারা সাথে থাকলে, দেশের মানুষ সাথে থাকলে আমরা ঠিক মতো এগিয়ে যাবো। এটাতে একটু অ্যাড করতে চাই আমি,
আমাদের সহকর্মী আপা যে অতীতের চেয়ে সবচেয়ে বেশি স্বাধীনতা এখন আমরা গণমাধ্যমে দেখছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি, আমরা কিন্তু এটার প্রতিফলন নিউজে কিন্তু কখনো আমরা দেখি নেই যে কোথাও লেখা আছে যে গত 6 মাসে গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি গণমাধ্যমে ফোন করেননি। আমরা কখনো দেখিনি যে 6 মাসে কোনো গুম এবং বিচার বহির্ভূত সরকারের মদদে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তো আপনারা যখন পজিটিভ নিউজ করবেন আমরা কিন্তু এনকারেজড হব, সরকার এনকারেজড হবে, আমরাও তো মানুষ। তো আমাদেরকে যখন পজিটিভ নিউজগুলো তুলে ধরবেন তখন আমরা আরো ভালো কাজ, আরো ইমপ্রুভ করার অনুপ্রেরণা পাবো। অফকোর্স আপনাদের যেগুলো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেগুলো তুলে ধরার জন্য যা তুলে ধরবেন, আমি অতীতেও বলেছি সরকারের বিরুদ্ধে বলার স্বাধীনতা সকলেরই আছে, গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত আছে। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য বা রাষ্ট্রের ক্ষতি হোক, রাষ্ট্রদ্রোহী কোনো সংবাদ বা কোনো কিছু প্রচার করাটা ঠিক না। সরকার দর্শক, আমরা এতক্ষণ সরাসরি সচিবালয়ে যুক্ত ছিলাম। বৈরী আবহাওয়ায় উত্তর বঙ্গোপসাগরের 14 জেলে সহ ডুবে গেছে বরগুনার পাথরঘাটার এফপি বরকত নামে একটি মাছ ধরার ট্রলার। এ সময় ট্রলারে থাকা 5 জন জেলে নিখোঁজ হন। সোমবার বিকেলে কুয়াকাটা থেকে 50 কিলোমিটার দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মাছ শিকার করার সময় ঢেউয়ের তোড়ে ডুবে যায় বরগুনার পাথরঘাটার আশরাফ কোম্পানির ট্রলারটি। ট্রলারটি ডুবে যেতে দেখে 9 জেলেকে উদ্ধার করে পাশের এলাকার জেলেরা। তবে এই সময় ট্রলারে থাকা আরও 5 জেলে নিখোঁজ হন। গত 3 দিন আগে পাথরঘাটা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে রওনা হয় এফপি বরকত ট্রলারটি। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।